তো তুমি এই যে কালেকটিভ আনকনসিয়াসনেসের যে বিষয়টা বলছো সেটাকে তুমি মানে আরেকটু বিস্তারিতভাবে যদি একটু বলো। কালেকটিভ আনকনসিয়াস তো এটা বিশাল ব্রড জায়গা, এবং আমার এখনো পুরোটা যে ভালো করে আইডিয়া হয়েছে তা নয়, আমি এখনো পড়ছি। তো যেটুকু আইডিয়া হয়েছে তার বেসিসে আরেকটু যদি বিস্তার করি তাহলে জিনিসটা এরকম যে আমাদের যে স্টোর, যেটা আমি বললাম যে একদম আমরা যে আগে যে সমস্ত স্পিসিস ছিল যার থেকে হিউম্যান বিইং ইভলভ হয়েছে, তাদের যে সমস্ত এক্সপিরিয়েন্সেস, মেমোরিজ আমি বলবো এক্সপিরিয়েন্সেস, সেই এক্সপিরিয়েন্সেস গুলো স্টোরড হয় মাইন্ডে, এবং মাইন্ড থেকে স্টোরড হয়ে জেনেটিক্যালি ট্রান্সফার্ড হয়, এবং সেই সমস্ত ইমপ্রেশন গুলো আমরা ক্যারি করছি। এবার এই ইমপ্রেশন গুলো চেহারা নেয়, বিভিন্ন ইমেজ তৈরি করে আমাদের মাইন্ডে, যে ইমেজ থেকে মিথের জন্ম হয়। আমাদের যাবতীয় মিথ গুলো কিন্তু এই কালেকটিভ আনকনসিয়াসের যে ইমেজ গুলো, ইমপ্রেশন গুলো, তারই রিপ্রেজেন্টেশন। এবং শুধু তাই নয়, আমরা যে আজকের ফিল্ম গুলো দেখি, সেই ফিল্ম গুলোতেও কিন্তু এই মিথ গুলোর উপর বেস করেই তৈরি হচ্ছে। ফিল্ম গুলোকে যদি অ্যানালাইজ করা হয়, তারই একটা ডিফারেন্ট ফর্ম অফ এক্সপ্রেশন। আমাদের যে যাবতীয় গল্প, কাহিনী, মিথ, সবগুলোই এই কালেকটিভ, এবং ছবি আঁকা, যাবতীয় আর্ট ফর্ম, এগুলো সবই এই কালেকটিভ আনকনসিয়াসের এক্সপ্রেশন। বিভিন্ন সেটাকেই মোল্ড করে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করে। এবার এই ইমেজগুলোকে দেখার একটা ভালো উপায় হতে পারে যে এগুলো এক একজন পার্সন। যেমন ধরো কনসেপ্ট অফ গড, সে একটা মানুষ, একটা পার্সন, সেই পার্সনটা আমার মধ্যে রয়েছে, ঠিক আছে? এরকম আমার মধ্যে অনেক মানুষ রয়েছে, যে মানুষগুলো আমার ডাইরেক্ট যে কনসাস মাইন্ড তার পেছনে রয়েছে। এবার এরা আমার ডাইরেক্ট কনসাস মাইন্ডকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে, আমরা বুঝতেও পারি না, কিন্তু ইনফ্লুয়েন্স করে। এটা হচ্ছে বলে ইনস্টিংক্ট। আমাদের যে কনসাস মাইন্ড যে কাজ করে তার উপর তো ইনস্টিংক্টের একটা প্রভাব রয়েছে। এবার সেই ইনস্টিংক্ট গুলো হচ্ছে এই আনকনসাস যে ইয়েগুলো, মানে ইমেজ গুলো বা এই পার্সন গুলো, যদি আমরা পার্সন হিসেবে তাকে আইডেন্টিফাই করি, তাদের আমাদের কনসাস মাইন্ডকে ইনফ্লুয়েন্স করার উপায়, ইনস্টিংক্ট দিয়ে ইনফ্লুয়েন্স করে। এবার সেই যে মানে তোমার ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সটার উপর বেস করে আমরা অ্যাক্ট করি, কিন্তু সেগুলোকে আমরা দমনও করি, ইনস্টিংক্ট গুলোকে দমন করি। ঠিক যেমন আমাদের একটা মানে এই যে আমরা অনেকগুলো ধরলে তো কমপ্লিকেটেড হয়ে যাবে, একটাই ধরি, গডের যে ইয়ে রয়েছে, আর্কিটাইপ রয়েছে। এবার গডের আর্কিটাইপকে আমরা দমন করেছি। আমরা আমাদের যে বিভিন্ন দেব দেবী, তাদেরকে মূর্তি হিসেবে দেখার চেষ্টা করেছি, যে এটা তো মাটির মূর্তি, ঠিক আছে? এবং তারপরে ধরো আমাদের যে দুর্গা পুজো, যেটা একজন গডেসের উপাসনা ছিল, সেটাকে আমরা কমার্শিয়ালাইজ করে সেটাকে বলছি, এটা বলতে আমরা প্রাউড ফিল করছি আজকে যে এটা একটা কালচারাল উৎসব, এটা ধর্মীয় উৎসব নয়। তো এইগুলো কিন্তু আমাদের যে গডের আর্কিটাইপ, সেটাকে আমরা দমন করছি। এবার সেটাকে দমন করলে তার কিন্তু শক্তি রয়েছে, সেই শক্তিটা কিন্তু সে কোনো জায়গা দিয়ে এক্সিকিউট করবে, সে একজন পার্সনের মতো। এবার তাকে তুমি জোর করে দমন করে রাখছো, এবার সে কিন্তু সেই শক্তিটা সঞ্চয় করছে, যাকে দমন করা হবে তার শক্তি কিন্তু বেড়ে যাবে। এবার সেটা কিন্তু একটা টাইমে গিয়ে এক্সপ্লোড করবে কোনো একটা ফর্ম। আপাতত ছোটর মধ্যে করলেই এরকম। বেশ, এই বিষয়টা আমার নিজের মানে বেশ মানে ক্লিয়ার হলো। এই যে এই মানে কালেকটিভ আনকনসিয়াস। এবার দেখো এগুলো সবই থিওরি, হ্যাঁ, এর কোনো মানে ওই যে আমরা যে বৈজ্ঞানিক ইয়েতে ব্যাখ্যা করি, সেই ইয়েতে এগুলো কোনোটাই প্রমাণ করা সম্ভব না। কিন্তু একটা মানে লজিক দিয়ে বলছো? লজিক দিয়ে না, প্রমাণ দিয়ে। আচ্ছা, কালেকটিভ আনকনসিয়াস আছে, তুমি প্রমাণ করো।
বিজ্ঞান যেটা বলে সবকিছুকে প্রমাণ করে, হ্যাঁ কালেকটিভ আনকনসিয়াসকে আমার সামনে এনে দেখা। হ্যাঁ, তো এগুলো কোনোটাই ওই রকম প্রমাণ সাপেক্ষ নয়, কিন্তু এগুলো দিয়ে আমরা যদি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে খাবে খাবে মিলে যাচ্ছে। এবং সায়েন্সের, আমরা যেভাবে সায়েন্সকে দেখি সেটা কিন্তু আমার মনে হয় সায়েন্সকে ভুলভাবে দেখানো হয়েছে। সায়েন্স কিন্তু প্রমাণ সাপেক্ষ নয়। সায়েন্স হচ্ছে একটা থিওরি, সেই থিওরিটা প্র্যাকটিক্যালে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে কতটা ব্যাখ্যা করতে পারছে। মানে হাইপোথেটিক্যাল। পুরো যে কোনো সায়েন্স বলে নয়, যে কোনো ফিল্ড অফ স্টাডি সেটা হাইপোথেটিক্যাল, এবং সেটার অ্যাপ্লিকেশনের জায়গায় দেখা যাচ্ছে যে কতটা যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলোকে মেলাতে পারছে। জিনিসটা, যে থিওরিটা যতটা মেলাতে পারছে সেই থিওরিটাকে আমরা সেই সময় ততটা গ্রহণ করছি। ওকে। এবার আমি যখন চিন্তা করতে গিয়ে আমি দেখছি কালেকটিভ আনকনসিয়াস থিওরি দিয়ে এই জিনিসগুলোকে মেলানো যাচ্ছে। তো আমি বলছি না যে এগুলো সত্যি বা এগুলো প্রমাণ করা যাচ্ছে, কিন্তু এগুলো অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে জিনিসগুলো ব্যাখ্যা হচ্ছে। এবার কেউ এটাকে কাউন্টার করতে পারে যে না, এই জায়গাটা ব্যাখ্যা হচ্ছে না, তখন সেটা নিয়ে আলোচনা চলতে পারে। সেক্ষেত্রে ধরো মানে মানে আমরা যে সোসাইটিতে আছি বা যে সিস্টেমে আছি সেখানে যে বিজ্ঞানের মানে প্রচলন, সেখানে মানে সেই বিজ্ঞানকে কি এই ফ্যাসিজম কোথাও প্রভাবিত করতে পারে বা করছে কি বিজ্ঞানকে? বিজ্ঞানকে ফ্যাসিজম প্রভাবিত করছে এটা কি? আচ্ছা, এই বিষয় নিয়ে তোমার কত প্রশ্নটা করেছিল দুজনকে বল। ওই ভারতের জনসাধারণ, তো ওখানে সোনাদা যেটা বলেছে আমার ওখানে আর মানে নতুন করে খুব একটা কিছু বলার নেই, কারণ আমি পুরোটাই সাথেই মোটামুটি সহমত, মোটামুটি বলবো না সহমতই, মানে যেভাবে ব্যাখ্যা করেছে আর কি, সেখানে আমার খুব একটা ইনপুট কিছু নেই আমার এখানে। তো একটা কথা বলতে পারি যে, বা উদাহরণ দিতে পারি, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে বোধহয় খুব সুবিধা হয়। সোনাদা একটা জায়গায় বলল যে আমাদের যে বেসিক ইনস্টিংক্ট গুলোকে আমরা যে দমন করে রেখেছি, বা আমি যখন তোকে বললাম যে যে এটা করো না, সমাজ বলে একটা বিধি দিয়েছে, ওটা ওই বেসিক ইনস্টিংক্টটাকে আটকানোর জন্য ওই বিধিটা দিয়েছে, ঠিক আছে? তো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি যদি দিই যে এইভাবে একদম পুরো গ্রাউন্ড লেভেলে পলিটিক্যাল সিনারিওতে এনে যদি ফেলি, ভারতবর্ষ, পুরো গোটা ভারতবর্ষের ক্ষেত্রে উদাহরণ দেওয়াটা তো খুব মুশকিল, তার কারণ ভারতবর্ষ অবভিয়াসলি একটা খুব মানে মারাত্মকভাবে ডাইভার্সিটি রয়েছে সেখানে। তো আমি যেহেতু পশ্চিমবঙ্গে বাস করি, তো সেই জায়গা থেকে আমি মানে মোটামুটি মানে যবে থেকে জ্ঞান হয়েছে আর কি, মোটামুটি বুঝতে শিখেছি। তো সেই সময় থেকে যদি দেখি, তো আমি আমার পশ্চিমবঙ্গের রেসপেক্টে আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, তাহলে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে আমার মনে হয়। তো সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে আজ থেকে যদি 10-12 বছর পিছিয়ে যাই, আমরা 10-12 বছর 13 বছর যদি পিছিয়ে যাই, তো সময়টা যদি 2007-08-09 এরকম সাল হয়, তো সেই সময় আমি বা তুই শেষে আমরা কলেজে পড়ছি। তো ওই একটা সময় মানে 6-7, ওই সময়টা আর কি আমাদের পশ্চিমবঙ্গের যে আর কি পলিটিক্যাল পার্টি পাওয়ারে ছিল, সিপিআইএম, তারা আর কি তাদের পাওয়ারের মানে সেই চূড়াতে অবস্থান করছে। তো তারা কিন্তু ফ্যাসিস্ট দল নয়, ওকে? আমরা যদি একটা ফ্যাসিস্টের যে সংজ্ঞা আমরা দেখি, সেই সংজ্ঞাতে যদি আমরা সিপিআইএম কে ফেলি আমাদের পশ্চিমবঙ্গের, তারা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাসিস্ট দল নয়। কিন্তু ওই যে ক্ষমতার শিখরে পৌঁছে গেছে যে সময়টাতে, আমরা যে সময় কি কলেজে পড়ছি, সেই সময়ের একটা ছোট্ট উদাহরণ, মানে সিম্পলি কিছুই না, মানে উদাহরণ আমি ঠিক দেবো না, এক্স্যাক্টলি উদাহরণ দেওয়ারও খুব একটা দরকার নেই। আমরা মোটামুটি সবাই এটাকে ফিল করেছি, দেখেছি যে সেই সময় সিপিআইএম এর যে আর কি স্টুডেন্ট উইং ছিল, সো সেটা ছিল এসএফআই, মানে সব থেকে নাম করা যদি বলি, এবং তারা খুব মোটামুটি পাওয়ারফুল আর কি। ওদের সিপিআইএম এর যে গ্রাসরুট লেভেলের ইয়েকে তুলে নিয়ে আসা, তো ওই এসএফআই করে এসছে মোটামুটি।
তো সেই জায়গা থেকে আর কি ওরা মোটামুটি সমস্ত কলেজে আর কি পাওয়ারে রয়েছে। তো তারাও আর কি সিপিআইএম এর সাথে তারাও আর কি ক্ষমতার চূড়াতে অবস্থান করছে। তাদের মানে ওরা ওই সময় একটা এমন একটা পরিস্থিতিতে চলে গেছিল যে তারাও আর কি যা খুশি তাই করার একটা তাদের মানে শক্তি রাখছে। করতে পারবো মনে করছিল আর কি, ঠিক আছে। এবং সেটাও আর কি দেখেছিলাম। এবার এটা যদিও আর কি এখন যে আমরা মাস লেভেল বা যেই গ্র্যান্ড লেভেলে দেখছি সেরকম ছিল না, কিন্তু তখন আর কি দেখেছি আর কি ওদের মধ্যেও যে সিম্পলি মানে একটা কি হলো, আমাদের একবার কলেজের ইউনিয়ন রুম অবভিয়াসলি তখন এসএফআই, তো কে আর টিএমসি লিখে দিয়ে এসছে ভেতরে, তখন টিএমসি উঠছে ওই সময়টা, মানে জাস্ট 1-2 বছর পরে আর কি টিএমসি কাঁপিয়ে দিচ্ছে। তো সেই সময় টিএমসি লিখে একটা কেউ দিয়েছে, তো অবভিয়াসলি এসএফআই ছাত্র মহলে আর কি সেটা আর কি খুব মানে কি বলবো মানে মারাত্মক একটা কিছু ওই আগ্নেয়গিরি টাইপের একটা কিছু তৈরি হয়ে যায় ওখানে, যে কার এত বড় সাহস হলো যে এরকম একটা পাওয়ারে থাকা একটা দলের ইউনিয়ন রুমে গিয়ে লিখে দিচ্ছে যে টিএমসি লিখে দিচ্ছে ছোট্ট করে। তো কলেজে একটা এসএফআই থেকে আর কি ক্লাস টাস মোটামুটি থামিয়ে দিয়েই বলা যেতে পারে, যে সমস্ত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ডাকা হলো, এবং তারা খুব কনভিন্স ছিল যে ওরা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের মানে তারা ঠিক করেছে যে কোনোভাবে কলেজে নতুন জায়গায় ঢুকেছে সেই জায়গা থেকে। তো তারা মোটামুটি 3-4 জন এসএফআই ওই সময়ের আমাদের এলাকার নেতা বা কলেজের নেতা এসে খুব মানে ভারী ভরকম আর কি ভাষায় আর কি খুব করছে। তো এবং তাদের যে অ্যাটিটিউড ছিল সেই সময় দেখে বোঝা যাচ্ছে এরা মানে কিছু কেয়ার করে না, মানে আর কি ওই যে থাকে না পাগলা হাতি সামনে পড়লে সবকিছু গুড়িয়ে দিতে পারে, ওরকম একটা ওদের ছিল আর কি সেই সময় তাদের অভিব্যক্তি ছিল। তো ওটা কিছুই না, আমাদের যে আর কি যেই ঘরে আর কি মিটিংটা ডেকেছিল বা সবাইকে যেতে বলছিল তার পাশে হচ্ছে সাইকেল রাখা স্ট্যান্ড ছিল। তো ওরকম একটা সময়তে যেহেতু সাইকেল রাখা স্ট্যান্ড, এবার কলেজে কারোর একটা পিরিয়ড 2টো পিরিয়ড হয়ে যাওয়ার পর পিরিয়ড নেই বাড়ি চলে যাবে এই চলে ওটা হয়। তো একটা ছেলে হয়তো ফার্স্ট ইয়ারই হবে হয়তো খেয়াল নেই আমার, ও সাইকেল নিয়ে ওখান থেকে বেরোচ্ছে, আর আমরা যে রুমটা বসেছিলাম সেই রুমটা থেকে প্রত্যেকটা জানলা থেকে ওই সাইকেলের গ্যারেজটা দেখা যায় এবং গ্যারেজে কি হচ্ছে সব বোঝা যায়। তো মোটামুটি হলের মধ্যে ওরা যখন বলছে না তখন পিন ড্রপ সাইলেন্স, কারণ আমরা আর কি বলবো, কলেজে নতুন গেছি কি বলবো, ওরকম একটা পলিটিক্যাল পার্টির সামনে আর কি। তো পিন ড্রপ সাইলেন্স ওরকম একটা পরিস্থিতিতে মানে কয়েক সেকেন্ড একটা পিন ড্রপ সাইলেন্স, ওরকম একটা পরিস্থিতিতে একটা সাইকেল বেরিয়ে করে নিয়ে আসে, ঝনঝন একটা আওয়াজ হচ্ছে, মানে সাইকেল যদি অনেক করে সাইকেল থেকে সরিয়ে একটা যে আওয়াজ হয় একটা আওয়াজ হচ্ছে। তো সেই আওয়াজটা প্রত্যেকের কানে আর কি তখন সেটা মারাত্মক ভাবে লাগে, বিদারিত হয়েছে, ঠিক আছে। এইবার ওরা তো অলরেডি ফুটছে ভেতরে আর কি, যে কে টিএমসি লিখে গেল ব্ল্যাকবোর্ডে এসে এরকম। তো ছেলেটাকে জাস্ট ওখান থেকে মানে টেনে কিভাবে নিয়ে আসলো সেসব আর ইয়েতে যাচ্ছি না, ওকে ডেকে নিয়েছে ওখানে, ওকে বলা না মানে দুমদাম করে 3-4 বার চড় থাপ্পড় কিল ঘুষে মারলো। মানে ওরাও একটা সময় যে আমি যে কথা বলছি যে আপাত দৃষ্টিতে খাতায় কলমে যে আর কি ফ্যাসিস্ট দল নয়, তাদের কাজকর্ম এমন একটা পরিস্থিতিতে গিয়ে আর কি ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। তো এটাও আমাদের ওই জায়গাটা মাথায় রাখতে হবে যে যে ওই লোকগুলোই তো ছিল, ঠিক আছে, যাদেরকে আমরা সমাজে আর কি বলতাম যে এই লোকটা ভালো, মানে যাই হোক মানে সিস্টেমের ইয়েতে, তো সেই লোকগুলোই একটা সময় গিয়ে তাদের মানে একটা সার্টেন টাইমের পর তাদের জেনারেশন চেঞ্জ হয়ে গিয়ে এরকম আউটপুট দিচ্ছে, ওই যে ক্ষমতার উচ্চ শিখরে বসে থাকতে থাকতে যে ইয়েটা হয়। তো ওটাই একটা ছোট্ট উদাহরণ দিলাম যে ওই সময় যে একটা ফ্যাসিস্ট দল নয় তারা ওরকম একটা ঘটনা করছে, একটা ছোট্ট ঘটনা আপাতদৃষ্টি যদি ওয়ার্ল্ড পলিটিক্স বা ইন্ডিয়ান পলিটিক্স এর ইয়েতে যদি দেখি একটা ছোট্ট ঘটনা, কিন্তু সেটাও কিন্তু ফ্যাসিস্ট যে কাজকর্ম করে তার একটা ছোট্ট একটা রূপ যদি বলি আমরা একদম গ্রাসরুট লেভেল থেকে তুলে নিয়ে আসি, সেটাই ওখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেই একই লোকগুলোই আজকে তুই দেখ গিয়ে সেই একই লোকগুলোই ওই চিন্তা ভাবনাটাকে করেছে আমাদের কাছে। এই এখন দেখো সব পাওয়ার রয়েছে, সিম্পলি কিছু না। কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছিল, যেখানে আমাদের ওটা যতদূর সম্ভব শোভাবাজার রাজবাড়ির শোভাবাজার বাগবাজার ঘাটের
ইয়েতে একটা বিজেপির একটা পোস্টার, এবার সেটা আদেও বিজেপির পোস্টার কি পোস্টার নয় সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু সেখানে কয়েকটা কথা লেখা ছিল, যে সেই কথাগুলো হচ্ছে এইরকম যে আমাদের কেন্দ্রীয় সরকার মানে রাজ্য সরকারের যদি পুলিশ থেকে আমাদের আর্মি রয়েছে, হুম 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 ঠিক আছে, আপনি বা আমাদের দলে যারা আসবে তারা যা খুশি তাই করতে পারবে, তাদেরকে পুলিশ ধরতে পারবে না, এই রকম যে স্টেটমেন্ট, হুম হুম ঠিক আছে, যে দেওয়া হচ্ছে এক্স্যাক্টলি। তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে ওটা বিজেপিরই পোস্টার ছিল, হুম ফোন নাম্বার দেওয়াও ছিল ওখানে, কেউ ফোন করে দেখতেও পারে, হুম ধরে নিলাম যে ওটা বিজেপিরই পোস্টার ছিল, তো আর তো কেউ ওখানে পোস্টার ইয়ে করবে না, তো ওই লাইনগুলো তো ক্যাচ করেছে কোনো না কোনো মানুষের মধ্যে, হ্যাঁ। তারা তো জয়েন করেছে, হুম দেখেছে। আজকে আমরা যখন যদি মানে যাদেরকে আমরা বিজেপি ফ্যাসিস্ট মানে বিজেপি ফ্যাসিস্ট দল বলছি, তাদেরকে যারা সমর্থন করছে তাদের সাথে যখন আলোচনা করি, তাদের আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে কিন্তু কোনো গিল্ট নেই। আজকে যদি আমরা ওই কাজটা করতে চাই, আমাদের মধ্যে একটা গিল্ট আসবে, কিন্তু তাদের মধ্যে কোনো রিপেনশন নেই গিল্ট নেই, বলছিস। তারা ওটাকে ন্যাচারালি ওটাই ভাবছে যে হ্যাঁ এটাই ঠিক। হুম হুম তো এটা মানুষের মধ্যে ইনহেরেন্টলি রয়েছে এই জায়গাটাকে, সেই জায়গাটা এরা ওপেন আপ করে দিচ্ছে, যার ফলে মানুষ যারা আর কি ওই কন্ট্রোলটা করতে পারছে না বা পারেনি, যাদেরকে সবসময় প্রশ্ন ছিল যাদের সামনে, তারা ওই জায়গাটাতে ইয়ে হয়ে গেছে, ফুল ফ্লেজেডলি ওই জায়গাটাতে যেতে পেরেছে। আজকে সিম্পলি কাউকে যদি আমি বলি, আমি যদি আজকে একটা চোর বা একটা পকেট মার, সে হয়তো ছেলেটা ছোটবেলা থেকেই পকেট মারা শিখে গেছে, হুম ঠিক আছে, তার হয়তো প্রথাগত কোনো শিক্ষা হয়নি, হুম হতে পারে তাকে সার্টেন একটা টাইমের পর গিয়ে তাকে কেউ ধরে পাকড়াও করে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা যাই হোক কিছু একটা করে তাকে ভালো পাঠ দেওয়ার শিক্ষা করলো, বাট কোনো না একটা সার্টেন টাইমে গিয়ে তো এটা হতেই পারে যে ওর ইয়েতে যদি সামনে যদি চোখে মানে ওই ইয়েটা যা না থাকে, ওই যে পাঠটা পেলো কয়েকদিন বা কয়েক বছর যে পাঠটা পেলো, এই সমস্ত যে কাজকর্ম হলো, এই যে যেগুলো বললাম আর কি, তো তার কাছেও তো ওইটা জাস্ট একটা খুব মানে সূক্ষ্ম কি মানে খুব একটা ঠুনকো একটা বাঁধন না ওই শিক্ষাটা। হুম হুম তার সামনে যদি আবার এরকম করে একটা জগৎ ওপেন আপ হয়ে যায় যে তুমি যা খুশি তাই করতে পারো, তুমি যে কোনো লোকের ঠিক, পকেট মারতে পারো, ঠিক। সে ওটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এবং সে কিন্তু জানে না, সে কিন্তু তাকে শুরু থেকে সে কিন্তু জানে না যে এটা সঠিক না ভুল, হুম তার মধ্যে ওই মরালিটিটা তো তৈরি হয়। হুম পরে গিয়ে তার মধ্যে চাপানোর চেষ্টা করা হয়েছিল, যেটা হয়তো কিছুটা সফল হয়েছিল বা হয়নি, সে তো পুরো এক্সপোজ অবস্থায় রয়েছে। তাকে তার সামনে যদি আমরা আবার ওই অপশনটা তুলে দিই যে তুমি ভাই যা খুশি তাই করতে পারো, এই ক্ষেত্রে ধর মানে এই যে যখন সফল হচ্ছে না, হ্যাঁ, মানে ধর সে আগে একটা মানে প্রথার মধ্যে ছিল, তারপরে তাকে একটা আহ, মানে মানে আমরা যে নর্মাল বলতে যে এটা বুঝি যে প্রথার মধ্যে নিয়ে আসা হচ্ছে, হুম যে এটাকে মানে বলা হচ্ছে যে গুড। হুম তো মানে সেইখান থেকেও তারপরে সে যখন ডিরেলড হয়ে আবার যখন আগের জায়গাতেই ব্যাক করছে, এই এই মানে 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 এখানে যে অসফলতাটা হচ্ছে তার কারণ বলে কি মনে হয়? মানে ওই যে শিক্ষাটার যে অসফলতার হ্যাঁ কথা বলছি। হ্যাঁ, যে প্রথাগত শিক্ষাটা দেওয়া হচ্ছে সেটা এবার অসফল হওয়ার কি কারণ? হ্যাঁ, এটা খুবই কোশ্চেনটা, যাই হোক আমি বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি হলো? বল বল। আমি যেটা বলার চেষ্টা করলাম যে যে ছেলেরা ছোটবেলা থেকেই পকেট মারতে শিখে গেছে, তার মধ্যে মরালিটি শিক্ষা তৈরি হয়নি। তো আমি যদি ব্যাপারটাকে একটু এইভাবে দেখি যে আমরা যখন ছোটবেলায় যখন কিছু শিখছি, তখন কিন্তু সেটা আমাদের মনের মধ্যে গেঁথে যায় হ্যাঁ। ব্যাপারটা, ঠিক আছে। যেমন আমরা যখন সবার প্রথমের জন্য আমরা অ্যালফাবেট বর্ণমালা এটা প্র্যাকটিস করি, ওটা আর কিন্তু কোনোদিন ভুলি না, লিটারালি কোনোদিন ভুলি না। তো কোনো একটা লোক বা কোনো একটা ছেলে বা কোনো একটা বাচ্চা যদি
সবার প্রথমে যদি পকেট মারাটা শিখে যায়, সে সেটা কোনোদিন ভুলতে পারবে তো আমার মনে হয় না। ঠিক আছে, এইবার সমস্ত কিছুরই তো একটা প্রসেস রয়েছে। এই যে আমরা যে ভালো বা মন্দের যে শিক্ষাটা দিচ্ছি, ওই প্রসেসটাও কিন্তু ওই টাইমটাকে ইয়ে করছে, ইম্পর্টেন্স দিচ্ছে, সে ধাপে ধাপে ইয়ে হচ্ছে। মানে মানে আমার মুদ্রা মানে প্রশ্নটা হচ্ছে, ধর মানে ছোট থেকে তো মানে এই যে 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 আদর্শগত যে শিক্ষাগুলো, সেগুলো তো আমরা প্রত্যেকেই পাচ্ছি, হ্যাঁ, সেগুলো পেয়েই বড় হচ্ছি। কিন্তু তারপরে হঠাৎ করে আজকে যে যে সিচুয়েশন হয়ে আছে, সেই সিচুয়েশনের ফলে আমরা কোথাও সেই জায়গাটাকে ডিসকার্ড করে বেরিয়ে যেতে পারছি। হ্যাঁ, এবার এই যে আদর্শের জায়গাটা যেটা তুই বললি, এই আদর্শটা কোথা থেকে আসছে সেটা আমাদের আগে আমরা যদি ভাবি যে আদর্শটা আসছে কিন্তু ওই সেই সোনাদা যে কথাগুলো বলছিল যে বেসিক ইনস্টিংক্ট, সেই বেসিক ইনস্টিংক্ট গুলোকে দমন করে আমাদের আদর্শ আসছে, আদর্শ তৈরি হচ্ছে। আমাদের বেসিক ইনস্টিংক্ট হচ্ছে ভায়োলেন্স। মানুষ প্রাণী মাত্রই একটা ভায়োলেন্স, মানুষ যে প্রাণী সে কিন্তু ভায়োলেন্স। ঠিক আছে, কারণ মানুষের মধ্যে ভায়োলেন্ট ক্রিয়াকলাপ আর কোনো প্রাণী এখন অব্দি করেনি যদি দেখিস। তো সেই জায়গাটাকে দমন করেই আমাদের আদর্শবাদী হচ্ছে আর কি আমরা। ঠিক আছে, তো যখন এই আদর্শের শিক্ষাটা দেওয়া হচ্ছে তখন কিন্তু আমাদের এই বেসিক ইনস্টিংক্টটাকে দমন করা হচ্ছে, সেটা চাপা রয়ে গেছে আমাদের মধ্যে। তো এই যে প্রসেসটা যে আদর্শবাদী করে তোলা, এই প্রসেসটা তো এই জায়গা থেকে ভালনারেবল হয়ে রয়েছে, যেহেতু আমাদের বেসিক ইনস্টিংক্টটা আমরা চেপে রেখেছি, যেটা আমাদের মধ্যে রয়েছে অলরেডি, সেটা যে কোনো সময় বেরিয়ে আসতে পারে যদি না আমরা ওই প্রলেপটাকে না সরিয়ে দিই। না ওই যে আদর্শবাদী যে শিক্ষাটা সেটাকে যদি আমরা কন্টিনিউ না করি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে একটা ফেলে, মানে সিম্পল একটা ধর, গান্ধী একটা অহিংসার একটা ফিলোসফি নিয়ে আসলেন গান্ধীজি। তো সেটা যতদিন গান্ধীজি বেঁচে ছিল ততদিন অনেক লোকে সেটা ইয়ে করেছে, মানে প্রেস করেছে, প্র্যাকটিস করেছে। ইনফ্যাক্ট 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে তখন অনেক লোকে গান্ধীজির ইনফ্লুয়েন্স ছিল, গান্ধীজির অনেক ইনফ্লুয়েন্স ছিল অনেক লোকের উপরে, অগণিত লোকের উপরে। ঠিক আছে, এবার গান্ধীজিও তো একটা আদর্শবাদী একটা আইডিওলজি নিয়ে এসেছিলেন, একটা আইডিওলজি নিয়ে এসেছিলেন গান্ধীজি, না? সে বেসিক ইনস্টিংক্টটাকেই সেই দমন করে অহিংস একটা আইডিওলজি। মানুষের মধ্যে তো অলরেডি ওই মানে ইয়েটা তো রয়ে গেছে, হিংসা। ঠিক আছে, বাট ওই সময়ও সেই গান্ধীজি ইয়ে পেয়েছেন, কি বলে, কাউন্টার পেয়েছেন ওনার। তো সমস্যাটা ওইখানে হয়েছে যে গান্ধী যে বক্তব্যটা বলে গেছেন সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কেউ ওখানে ওই জায়গাটা থেকেও যায়নি। সেই বক্তব্যটাকে যে উত্তরসূরি ঠিক বলবো না, ফার্দার ওটাকে আমাদের সময়ের মতো করে মোল্ড করবে, সেই জায়গাতে আর কেউ ওটাকে নিয়ে যায়নি। উত্তরসূরি আমি ঠিক বলবো না। তো সেই জায়গা থেকে গান্ধীজিকে আজকেও গালাগালি খেতে হয়, অজস্র লোক গালাগালি করে ওই জায়গা থেকে। কিন্তু তুই যদি দেখিস যে মানে মানে তুই সবসময় এটা দেখবি যে 23শে জানুয়ারি 2রা অক্টোবরে আসলেই একটা ক্ল্যাশ শুরু হয়ে যায় যে কে বেশি ইয়ে, সেখানে কিন্তু যা গালাগালি খাওয়া সেটা গান্ধীজিই খায়। তার কারণ হচ্ছে গান্ধীজি বেসিক জায়গাটাকে, যে বেসিক যে ইনস্টিংক্ট সেটাকে চাপিয়ে রাখতে বলেছিল। নেতাজি সেটা বলেনি। নেতাজি বলেননি, বলেছে মারো, গুলি মারো, রক্ত দাও, স্বাধীনতা দেবো বলেছিলেন। সেটা কিন্তু আজকেও জনপ্রিয় মানুষের মধ্যে। গান্ধীজির কেউ বই পড়ুক বা না পড়ুক, নেতাজির এই উক্তিটা সবার ঠোঁটস্থ যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই জায়গাটাতে একটা, আমি নেতাজি ভালো বলেছে, গান্ধীজি ভালো, এই জায়গাতেই যাচ্ছি না, আমি জাস্ট বুঝতে পেরেছি, এটা করছি, বুঝতে পেরেছি। নেতাজির যে কথাটা, এটা তো একটা ভায়োলেন্টটা ভালোর জন্য ব্যবহার হচ্ছে না খারাপের জন্য ব্যবহার হচ্ছে সেটা আমি বলছি না। কিন্তু তুই এবার দেখ, আচ্ছা গান্ধীজিকে যত লোকে গালাগালি দেয়, নেতাজিকে কেউ খারাপ বলবে না। তুই খুঁজে দেখা যে এই লোকটা নেতাজির নামে দুর্নাম করছে, যদি দুর্নাম করে তাহলে সে লিঞ্চড হয়ে যাবে। কিন্তু আচ্ছা গান্ধীজির নামে কেউ যদি খারাপ কথা বলে রাস্তার চৌমাথা দাঁড়িয়ে, তাকে 10টা লোক হাততালি দেবে। যদি 100টা লোক থাকে তার মধ্যে 10টা লোক হাততালি দেবে, সেরকম লোক রয়েছে। জায়গাটা ওখানেই রয়েছে। এবার হ্যাঁ, এবার যে আমরা কোন পথটাকে নেব
যদি আমাদের যে এই যে সিস্টেমটাকে যদি চালিয়ে নিয়ে যেতেই হয়, যদি আমাদের হাতে থাকে, হুম ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা যদি আমাদের হাতে থাকে, সেটা যদি অর্গানিক না হয়ে যদি আমাদের হাতে থাকতো, তাহলে আমি বলবো গান্ধীজির সিস্টেমটাকেই নিয়ে চলো, তাহলেই তোমার এই সিস্টেমটা চলবে। হুম হুম মানে এটা একটা হাইপোথিসিস আমার জায়গা থেকে। হুম 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 বেশ। আমার এই ইয়েতে দুটো কথা বলার আছে, ইন্দ্র হ্যাঁ যা বললো। বলো। প্রথম একটা, ইন্দ্র যেটা আগে বললো সেটাতে আমার একটা অবজেকশন আছে। কোনো পলিটিক্যাল পার্টি এরকম নেই যারা ফ্যাসিস্ট নয়। প্রত্যেকটা Absolutely. পলিটিক্যাল পার্টি ইনহেরেন্টলি ফ্যাসিস্ট। এবার তারা সেই সিচুয়েশন পাচ্ছে না হয়তো, তার জন্য তারা ফ্যাসিস্ট হয়ে উঠছে না। হুম এবং বামফ্রন্টের কথা যেটা বললো, বামফ্রন্ট শেষ দিকে সেই সিচুয়েশনটা পেয়েছিল, এবং তখন কিন্তু বামফ্রন্ট একটা পলিটিক্যাল পার্টির থেকে বামফ্রন্টের ফেস হয়ে গেছিল, খেয়াল করলে দেখবে, বুদ্ধদেব ভট্টাচার্য। হ্যাঁ হ্যাঁ এবং বুদ্ধদেব ভট্টাচার্য যে কথাগুলো তখন বলছিল সেগুলো বামফ্রন্টের পলিটিক্যাল পার্টি হিসেবে না, সে নিজে পার্সোনালি Absolutely. কথাগুলো বলছিল যে আমরা 200 কত আর ওরা কত, হুম এই কথাগুলো যে বলছিল সেই কথাগুলো কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য পার্সোনালি বলছিল, হুম পার্টির ইয়ে থেকে বলছিল না। আর ইয়ে আচ্ছা, তুমি কি সেকেন্ড পয়েন্টে যাচ্ছ? না, ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, ফার্স্ট পয়েন্টে থাকলে আমার কথা বলার ছোট্ট। এবার এখানে বিজেপির সাথে, বা বিজেপি যে পলিটিক্যাল ইয়ে থেকে আসছে, সেখানে বামফ্রন্টের পলিটিক্যাল ইয়ের একটা মিল রয়েছে। দুজনেই কিন্তু ডিক্টেটরশিপে বিশ্বাসী। হুম একটা প্রলেটেরিয়াট ডিক্টেটরশিপ হ্যাঁ আর একটা ইন্ডিভিজুয়ালিস্টিক ডিক্টেটরশিপ। হুম এই হচ্ছে ডিফারেন্স। এবার প্রলেটেরিয়াট ডিক্টেটরশিপও পরবর্তীকালে গিয়ে আমরা যদি সবচেয়ে বড় এক্সাম্পল দেখি, তাহলে রাশিয়াতে দেখি, তাহলে সেটাও কিন্তু ইন্ডিভিজুয়াল ডিক্টেটরশিপই হয়ে গেছিল। স্ট্যালিনের ডিক্টেটরশিপও কিন্তু তাই। এবং আমাদের এখানে বামফ্রন্টকে যদি ফ্লারিশ করতে দেওয়া হতো, এখানেও তাই হতো। হুম তো সেই জায়গা থেকে বেসিক একদম কোর জায়গায় গিয়ে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। অ্যাবসলিউটলি। আমি জাস্ট, তুমি যেহেতু অবজেকশন ওয়ার্ডটা তুললে, সেই তো আমি জাস্ট ক্ল্যারিফাই করে দিই। মানে আমি যখন বলেছি এই কথা, তখন আমি বলেছি একটা আপাত দৃষ্টিতে খাতায় কলমে একটা দল যে ফ্যাসিস্ট নয়, এই কথাটাকে আমি ইউজ করেছি। তো এবার খাতায় কলমে ওটা বানানো হয়েছে। আমি সেই জায়গা থেকে ইয়ে করেছি। আমিও ইয়ে করছি যে যখন কোনো একটা সরকারে যাও অথরিটিতে যে রয়েছে ফ্যাসিস্ট হচ্ছে, তার মধ্যে থাকবেই। এবার সে 10 আছে না 20 আছে না কে 100 আছে, সেটা হচ্ছে বিচার্য বিষয় পরে। না, সেক্ষেত্রেও যদি মানে সিপিআইএম এর মানে এই পশ্চিমবঙ্গে যে যে বামপন্থার প্র্যাকটিস ছিল, তার তো একটা বড় রকম ফ্যাসিস্ট স্টেপ দেখা গেছিল যখন হচ্ছে সুন্দরবনের রিঝাভির কাণ্ড হলো। সেটা তো হচ্ছে 90s বা হচ্ছে মানে আর্লি 20s তো নয়, সেটা তো হচ্ছে সেই লেট হ্যাঁ, 70s এর। কারণ লেট হচ্ছে যে 70s, basic মানে তখন জায়গাটা যার বামফ্রন্ট ক্ষমতা এসছে, বেসিক কোর জায়গাটায় ওরাও ডেমোক্রেসিতে বিশ্বাসী নয়, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি প্রথম থেকেই নয়। এক্স্যাক্টলি। ঠিক যেমন আরএসএস নয়, ওরাও নয়। হুম তো সেই কোর জায়গাটায় দুজনের এক রয়েছে। এবার দুটো মেরুতে রয়েছে, একটা লেফটে রয়েছে, একটা রাইটে রয়েছে, হুম কিন্তু ডেমোক্রেসিতে কিন্তু কেউ বিশ্বাসী না, হুম যদি আমরা আইডিওলজিক্যালি। হুম 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 এবার দ্বিতীয় পয়েন্ট যেটা যেটা ইন্দ্র বললো, সেটা হচ্ছে, সেটাতে আমার যেটা পয়েন্টটা হচ্ছে যে এই যে ইয়েগুলো তৈরি হয়, মানে শিক্ষা যেটা দেওয়া হয়, মোরালিটি শিক্ষা বা যাই শিক্ষা দেওয়া হোক, এটাও কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ডিসাইড করে না, এটাও কিন্তু সেই সময়ের সার্কামস্ট্যান্সেস ডিসাইড করে। এবং এটা কখন সফল হয় আর কখন সফল হয় না, এই শিক্ষাটা সফল হয় না যখন যারা এই শিক্ষাটা দিচ্ছে তারা সেটাতে বিলিভ করে না, তখন সেটা সফল হয় না। সফল হয় তখন যখন তারা সেটা বিলিভ করে দিচ্ছে, তখন সফল হয়। এবার এই বিলিভটা কোথা থেকে আসে? বিলিভটা এই জায়গা থেকে আসে যে যখন তারা সেই যে শিক্ষাটা দিচ্ছে, সেই শিক্ষাটা ওই যে আমাদের বেসিক ইনস্টিংক্টের সাথে ম্যাচ করছে, তখন বিলিফটা আসে এবং তখন সেই শিক্ষাটা সফল হয়।
যেমন ঠিক যেমন ইন্ডিভিজুয়ালি মানুষ ভায়োলেন্ট প্রাণী, হুম তেমন কিন্তু মানুষ সোশ্যাল প্রাণীও। হুম এবং এই সোসাইটি ডেভেলপ করানোর জন্য মানুষের কিছু বেসিক ইনস্টিংক্ট রয়েছে। সেই ইনস্টিংক্ট গুলোর উপর বেস করে যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কিন্তু যখন সেরকম সিচুয়েশন হয়, সেটা যখন দেওয়া হয়, সেই শিক্ষাটা কিন্তু গ্রহণযোগ্য হয় এবং সেটা কাজ করে। ওকে কিন্তু সেটাতে যখন ইন্ডিভিজুয়াল মানুষের বিলিফ চলে যায় বা একটা সোসাইটির বিলিফ চলে যায়, তখন আর সেটা কাজ করে না। এবং সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে সিচুয়েশনে সেই বিলিফটা রাখতে দিচ্ছে না তুলে নিচ্ছে। এবং এই বিলিফটা, এই যে সোশ্যাল সিস্টেমে যে বিলিফ, সেই বিলিফটা তুলে নেওয়ার পেছনে এই ওয়েস্টার্ন সায়েন্টিফিক শিক্ষা এটা বিরাট ভাবে কাজ করে এসছে যুগ যুগ ধরে। আমাদের দেশে স্বাধীনতার আগের থেকে, ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। মানে তাহলে কি সেক্ষেত্রে তুমি বলছো এই মানে তাহলে তোমাকে আগে যে প্রশ্নটা রেখেছিলাম, মানে ফ্যাসিজম আদৌ মানে বিজ্ঞানকে কতটা, মানে যে যে বিজ্ঞান হচ্ছে এই সিস্টেমের মধ্যে প্র্যাকটিস মানে চলছে, আদৌ বিজ্ঞানকে কতটা মানে মানে প্রভাব মানে ফেলেছে, নাকি মানে বিষয়টা উল্টো হয়ে যাচ্ছে যে বিজ্ঞানের বিষয়টা উল্টো হচ্ছে। এবং আমি এটাকে বিজ্ঞান বলবো না, আমি এটাকে মেটেরিয়ালিজম বলবো, মানে বস্তুতন্ত্র, বস্তুবাদ। বস্তুবাদ। এবার বস্তুবাদের ধারণা অনুযায়ী সোসাইটির ইম্পর্টেন্স নেই, ইন্ডিভিজুয়ালের ইম্পর্টেন্স রয়েছে। এবার যেই সোসাইটির ইম্পর্টেন্স থেকে ইন্ডিভিজুয়ালের ইম্পর্টেন্স বেড়ে গেল, তখন আর সোশ্যাল শিক্ষাগুলো কাজ করবে না। ওকে তো এবার ওই মানে স্বাধীনতা, মানে যখন যখন এখানে ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষার পত্তন করা হলো, তখন থেকেই আমাদের সোসাইটিকে আমাদের যে পুরনো যে সোশ্যাল বেসড শিক্ষা, তার বদলে ইন্ডিভিজুয়ালিস্টিক শিক্ষা দেওয়া হয়েছে। তুমি এখনকার সময় তাকিয়ে দেখো, যে বেসিক শিক্ষাটা আমাদের দেওয়া হয়, তোমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় উন্নতি করো, কম্পিট করো, একজন আরেকজনকে হারাও। এটা কি? এটা সোশ্যাল শিক্ষা নয়, এটা ইন্ডিভিজুয়ালিস্টিক শিক্ষা। এবার এই ইন্ডিভিজুয়ালিস্টিক শিক্ষার জায়গায় সোশ্যাল শিক্ষাগুলো হিপোক্রেসি হিসেবে আসবে। আচ্ছা এবার হিপোক্রেসি তুমি যদি শেখাও, লোকে তো ভেতরে ফিল করতে পারবে যে এটা হিপোক্রেসি। ওকে তাহলে সেই শিক্ষাটা কাজ করবে কি করে? আচ্ছা, তো সেক্ষেত্রে তুমি এর আগে মানে কথা বলতে গিয়ে তার মধ্যখানে তুমি বলছিলে যে যে বিজ্ঞানের যে চর্চাটা এখন চলছে সেটাকেও অ্যাকচুয়ালি মানে যে বিজ্ঞান যে মানে মানে বিজ্ঞানের যে মূল দিক ছিল সেখান থেকে ডিরেল করা হয়েছে। তাহলে এই ডিরেলমেন্টটার পেছনে তাহলে কি কারণ, বা বা কে বা কারা সেটা কি ইনফ্লুয়েন্স মানে করেছে? এটাও পরিস্থিতি এবং সিচুয়েশন এবং সোসাইটি এবং ইকোনমি ইনফ্লুয়েন্স করেছে। ওকে এবার ডিরেলমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিজ্ঞান হচ্ছে প্র্যাকটিক্যালি ইউজ করার জন্য একটা বিদ্যার চর্চা। এটা কোনো লাইফে ইমপ্লিমেন্ট করার আইডিওলজি বা সিস্টেম নয়, কিন্তু এটাকে লাইফে ইমপ্লিমেন্ট করার আইডিওলজি বা সিস্টেম হিসেবে দেখা হয়। লাইফ মানে কি তুমি কোথাও বলছো যে আমাদের যে সাইকোলজি সেখানে কি আমাদের হতো? যে দৈনন্দিন জীবন, হ্যাঁ সেখানে আমি কিসের উপর বেস করে আমার অ্যাক্টিভিটি গুলো করব, কোন আইডিয়ার উপর বেস করে আমার অ্যাক্টিভিটি গুলো করব, হুম সেই অ্যাক্টিভিটি গুলোকে নিয়ন্ত্রণ করার কাজ কিন্তু সায়েন্সের নয়। সায়েন্সের কাজ হচ্ছে আমাদের যে রোজকার জীবনযাত্রা সেটাকে সহজ করা। কিন্তু আমরা ওটাকে অ্যাপ্লাই করেছি, মানে ওটাকে অ্যাপ্লাই করানো হয়েছে যে লাইফে কিভাবে আমি, যেটা আমি বললাম যে তুমি একজন আরেকজনের সাথে কম্পিট করো। হুম হুম কেন? কারণ মেটেরিয়াল যত বেশি তুমি গেইন করতে পারবে, তুমি তত সুখী হবে। বিজ্ঞান আমাদের মানে সুখী হওয়ার রাস্তা দেখাতে পারে না, কিন্তু এই শিক্ষা, এই ওয়েস্টার্ন শিক্ষা আমাদেরকে বলছে বিজ্ঞান সুখী হওয়ার রাস্তা দেখাবে। ওকে ওকে তো যেটা, যে বিদ্যাটা যেখানে ইমপ্লিমেন্ট করা নয়, সেই বিদ্যাটা যদি সেখানে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে সেটা ভুল ইমপ্লিমেন্টেশন হবে। সেটাই হয়েছে। বেশ বেশ এবং তার ফলে এই ফ্যাসিজমের উত্থান, সেটা এর রেজাল্ট। এবং তার ফলস্বরূপ হচ্ছে
এই দেশ আজকে যেটা ভোগ করছে। দেশ যেটা ভোগ করছে। ওকে। এবার এখানে ভালো মন্দের কোনো কথা হচ্ছে না, জিনিসটা কেন হচ্ছে, হ্যাঁ। জিনিসটা আমার মতে এই কারণে হচ্ছে। হুম। বেসিক জায়গাটা হচ্ছে এটা, এবং বেসিক জায়গা হচ্ছে আমরা যে মানে ভাবে সোশ্যালি একজন আরেকজনের সাথে থেকে সুখী থাকতে পারি, সেই শিক্ষাটাকে আমাদের কাছে ডেপ্রিসিয়েট করানো হয়েছে, সেটাকে আমাদের বোঝানো হয়েছে যে সেটা ভুল শিক্ষা, সেটা কুসংস্কার আচ্ছন্ন শিক্ষা, এবং সেটা হচ্ছে একটা ব্যাকডেটেড শিক্ষা, সেটা আজকের যুগে চলে না। হুম। আমাদের ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে আজকের দিনে ওইসব চলে না, আজকের দিনে তুমি কম্পিট করো, পাশের ছেলেকে খাতা দেখানো আজকের দিনে চলে না। হুম। এবার পাশের দিন যে ছেলেকে খাতা দেখানোটাই কিন্তু অ্যাকচুয়াল সোশ্যাল শিক্ষা। সেটাই আমাদের সুখী করে, দুজনকেই সুখী করবে। আর আমি যদি আমার খাতাটা লুকিয়ে লিখি আর ও যদি ওর খাতাটা লুকিয়ে রেখে, তাহলে সেটা আমাদের দুজনকেই অসুখী করবে। কিন্তু আমাদের শেখানো হচ্ছে সেটাই সুখের রাস্তা, এবং সেই শিক্ষাটা আমাদের কোরে ঢুকে গেছে। সমস্যাটা হচ্ছে এটা। হ্যাঁ, ওই জায়গা থেকে আর কি রিয়েলাইজ করতে অসুবিধা হবে মানুষের। ওই জায়গা থেকে। এটা আমাদের কোরে ঢুকে গেছে। গুড পয়েন্ট এটা, লিটারালি। এই জায়গা থেকে তুই যেহেতু আমি just ইয়ে করি, অ্যাড করি এখানে, এটা হয়তো কিছুটা ইনফরমেটিভ বা ইয়ে হয়ে যেতে পারে, কিন্তু আমার বলতে ইচ্ছা হচ্ছে বলবো। বল। সেটা হচ্ছে তুই যেহেতু বিজ্ঞানের প্রসঙ্গটা তুলে নিয়ে আসলি, যে বিজ্ঞান আর ফ্যাসিজম যাই হোক না কেন, তো ওই বিজ্ঞানের সাথে ফ্যাসিজমটা কিভাবে রিলেট করালে তুমি? যে আমি বিজ্ঞানের সাথে বললাম না, আমি মেটেরিয়ালিজমের সাথে করালে, বিজ্ঞানটাকে মেটেরিয়ালিজমটাকেই বিজ্ঞান বলে প্রেজেন্ট করা হয়েছে। বিজ্ঞান বলে প্রেজেন্ট করা হয়েছে। এই জায়গা থেকে আমি ব্যাপারটাকে বলছি যে মানে আমাদের যখন মানে আর কি এই যে বিজ্ঞান বলতে আমরা আজকে যেটাকে বুঝছি, এই জিনিসটা যখন আর কি মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করছে, মানে সেটা হচ্ছে আমাদের যে আমরা যদি দেখিনি যে আমাদের ইউরোপে যে রেনেসা হয়েছিল আর কি, মানে ওটা অবভিয়াসলি সেটা কিন্তু যে রেনেসা বলতে যেটা বুঝি আমরা, সেটা আমরা দেখি যে এই যে আজকে যেটাকে বিজ্ঞান বলে বলছি তার সূত্রপাত ওই রেনেসা থেকে। মানে যত উদাহরণ, যত ইতিহাস তাই ইঙ্গিত করে আমাদের। তো ওখানে মানে আমাদের যখন আর কি যে বিজ্ঞানের কথা হচ্ছে, যে বিজ্ঞান ইয়ে হচ্ছে, তো তার যে আর কি আমরা এখন আর কি যে বিজ্ঞান পড়ি, তার একজন সব থেকে বড় মানে মহাপুরুষ বলা যায়, যে গড ফিগার বা মহাপুরুষ টাইপের যে ফিগার ছিলেন হচ্ছে গ্যালিলি। ঠিক আছে, তো গ্যালিলিও পরিষ্কার ভাবে বলে দিয়েছিলেন যে বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স হচ্ছে গ্যালিলিওর অ্যাকচুয়ালি কোর পার্ট ছিল তৈরি করা, ফিজিক্যাল সায়েন্স টার্মটা দিয়ে আর কি ব্যাপারটাকে এক্সপ্লেন করা। ফিজিক্যাল সায়েন্স কথাটাই হচ্ছে গিয়ে ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, নট সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। তো সেখানে গ্যালিলিও হচ্ছেন তার প্রতিকৃত আর কি, সেই জায়গার সূত্রপাত, জনক, যাই বল তুই, এবং মানে ম্যাসিভ ফিগার এখন অবধি যদি ইতিহাস দেখা যায় তাই। তো সেখানে গ্যালিলিও প্রথমেই একটা কথা বলে দিয়েছিলেন, উনি শুরু করার আগে বলে দিয়েছিলেন যে এই যে ফিজিক্যাল সায়েন্সের যে পার্ট হবে সেটা কিন্তু কোয়ালিটিভ হবে না, সেটা কোয়ান্টিটিভ হবে। কোয়ান্টিটিভ বলতে কি, দৈর্ঘ্য, প্রস্থ, ঠিক আছে, সে তার আকার আকৃতি কেমন, মানে কোন একটা পদার্থর দৈর্ঘ্য প্রস্থ কতটা, তার আয়তন কতটা, সেটাই হচ্ছে আমার ফিজিক্যাল সায়েন্সের বিষয়বস্তু। সেই বস্তুটা কিরকম, তার কি গুণাবলী রয়েছে, মানে গুণাবলীর ইন দ্য সেন্স, ধর আমি যদি এখন একটা আপেলকে দেখি, আপেলের স্বাদটা কেমন, সেটা ভাই ফিজিক্যাল সায়েন্সের বিষয় নয়। আপেলের আকৃতিটা কেমন, তার আয়তনটা কিরকম, সে কতটা জায়গা নিয়ে রয়েছে, সেটা হচ্ছে আমার ফিজিক্যাল সায়েন্সের বিষয়। মানে তুই কি কোথাও বলছিস যে মানে ফিজিক্যাল সায়েন্স বিষয়টা তাহলে কোথাও একটা লিমিটেশন নিয়ে এসেছে? লিমিটেশন নিয়েই এসেছে, এবং তাকে নিয়ে আসা হয়েছেই ওই কারণে
মানে ওই সময়তে ওই জিনিসটা খুব জরুরি ছিল। এই যে বস্তুতন্ত্র যেটা বলছে শোনা, বস্তুবাদ যেটা বলছে, মেটেরিয়ালিজম, ওই মেটেরিয়ালিজমটা তো এসছেই হচ্ছে ওই ফিজিক্যাল সায়েন্স থেকে, নট সায়েন্স থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে। গ্যালিলিও ব্যাপারটা জাস্ট সিম্পলি করেছিল যে, ইমপ্লিমেন্ট করেছিল যে একটা বস্তুর আকৃতি কিভাবে আমি দেখবো, তার দৈর্ঘ্য প্রস্থ, এইগুলো নিয়ে তিনি করেছিলেন, যে ফিজিক্যাল সায়েন্সটাকে তিনি ওখানে নিয়ে এসেছিলেন, তার একটা ওয়ে দেখিয়েছিলেন মানুষ, ডিফাইন করেছিলেন। ডিফাইন করেছিলেন। তো ওই ফিজিক্যাল সায়েন্সটাই যে আজকে সায়েন্স হয়ে যাবে, এটা গ্যালিলিও তখন দেখেননি। আর ওই যে সোনাইদা যেটা বলছে, এই যে পারিপার্শ্বিক সময়, সিচুয়েশন কি ডিমান্ড করছে, সেই অনুযায়ী একটা মোল্ড হয়ে আছে। মানে ফিজিক্যাল সায়েন্সটা আজকে মোল্ড হয়ে ফিজিক্যাল সায়েন্স হয়ে গেছে ওই এই প্রসেসে।